আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডান পৌঁছেছেন। এরপর তিনি যাবেন ইথিওপিয়া এবং ওমানে। লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল 2025 পেশ হয়েছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত 11 বছরে দেশে সৌরশক্তির পরিমাণ 46% বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পর খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। অস্ট্রেলিয়া সিডনির বন্ডি বিচে গুলি চালিয়ে গণহত্যার পর আজ জাতীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে অস্ত্র আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল টি-20 ক্রিকেটের মিনি নিলাম আগামীকাল আবুধাবিতে অনুষ্ঠিত হবে। আসছে বিস্তারিত খবরে। ত্রিদেশীয় সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডানের আম্মান পৌঁছেছেন। সে দেশের প্রধানমন্ত্রী ড জাফর হাসান শ্রী মোদীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এক্স হ্যান্ডেলের এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জন্য জাফর হাসানকে ধন্যবাদ জানিয়েছেন। এই সফর দুদেশের মধ্যে সম্পর্ক আরও উন্নত করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জর্ডানের রাজা আবদুল্লাহ বিন আল হুসেইন আমন্ত্রণে 37 বছর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর। দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তিও উদযাপিত হচ্ছে। সফর শুরুর আগে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, জর্ডানের রাজা আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রী জাফরের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। আম্মানে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। আম্মান থেকে আগামীকাল প্রধানমন্ত্রী ইথিওপিয়া যাবেন। সে দেশে এটি হবে তাঁর প্রথম সফর। তিনি ভারত ইথিওপিয়া দ্বিপাক্ষিক সম্পর্কে বিভিন্ন বিষয়ে সে দেশের প্রধানমন্ত্রী ড অ্যাবি আহমেদ আলীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি সংসদে যৌথ অধিবেশনে ভাষণও দেবেন শ্রী মোদী। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী ওমান পৌঁছবেন, সাক্ষাৎ করবেন সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের 70 বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল 2025 পেশ হয়েছে। পারমাণবিক শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং এই বিলটি পেশ করেন। এর মূল লক্ষ্য হল দেশের বিকাশে পারমাণবিক শক্তি ও আয়নিত বিকিরণের নিরাপদ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা। বিলে একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যার অধীনে গঠন করা হবে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড এবং পারমাণবিক শক্তি সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ পরিষদ। কোন পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা নির্ধারণ করতে গঠিত হয়েছে একটি পারমাণবিক দায়বদ্ধতা তহবিল। এই বিল অনুযায়ী বোর্ড পারমাণবিক পদার্থ ও বিকিরণ সৃষ্টিকারী যন্ত্রপাতির উৎপাদন, ব্যবহার, আমদানি, রপ্তানি, পরিবহন ও স্থানান্তর নিয়ন্ত্রণ করতে পারবে। বিরোধী দলগুলি অবশ্য এই বিল পেশের বিরোধিতা করেছে। লোকসভায় পেশ করা বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল 2025 আরও বেশি পর্যালোচনার জন্য সংসদের যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছে। আজ দ্বিতীয়বার মুলতবির পর লোকসভার অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বিলটি পেশ করেন। I rise to move for the leave to introduce a bill to enable and empower the universities and other higher education institutions to achieve excellence in teaching, learning, research and innovation, and for that purpose to constitute a Vikasit Bharat Shiksha Adhishtan to facilitate universities and other higher educational institutions to become independent self-governing institutions and to promote excellence through a robust and transparent system of accreditation and autonomy, and for matters of connected therewith or incidental thereto. রাজ্যসভায় আজও নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলছে। এতে অংশ নিয়ে আইন ও ন্যায় বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, নরেন্দ্র মোদী সরকারের সংস্কার, প্রদর্শন এবং রূপান্তরের নীতির অধীনে দেশ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে চলতি এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেন তিনি। ভোট প্রক্রিয়ায় সংস্কার আনতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেছেন মন্ত্রী। জেডিএসের এইচডি দেবেগৌড়া ভোটার তালিকায় সংশোধন নিয়ে মোদী সরকারের বিরুদ্ধাচারণের জন্য বিরোধীদের সমালোচনা করেন। সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী সহজ বিদ্যুৎ হর ঘর যোজনার আওতায় মোট 2,86,00,000 পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। পাশাপাশি দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনার মাধ্যমে 18,374টি গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে, যার মধ্যে 49,25,000-এরও বেশি পরিবার দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী। রাজ্যসভায় আজ লিখিত জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক এই তথ্য দিয়ে বলেন, দেশের সমস্ত বসবাসযোগ্য অবিদ্যুতায়িত গ্রামগুলিতে 2018 সালের মধ্যেই বিদ্যুৎ পৌঁছেছে।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, গত 11 বছরে দেশে সৌরশক্তির পরিমাণ 46% বৃদ্ধি পেয়েছে। নতুন দিল্লিতে আজ শক্তি ক্ষেত্রে বিকাশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত এই মুহূর্তে কয়লার চতুর্থ সর্ববৃহৎ পরিশোধন ক্ষেত্র। গত বছর 100 কোটি টন কয়লা উৎপাদন হওয়ায় আমদানির পরিমাণ 8% হ্রাস পেয়েছে। বায়ু শক্তির মাত্রাও বেড়ে 53 গিগাওয়াটে পৌঁছেছে। 2014 সাল থেকে শক্তি ক্ষেত্রে এক ব্যাপক রূপান্তর হচ্ছে বলে শ্রী গোয়েল উল্লেখ করেন। 11 वर्ष की जर्नी एनर्जी सेक्टर में मोदी जी के कार्यकाल में जो बड़े बड़े बदलाव हुए, उस जर्नी का एक प्रतीक प्रतिबिंब के रूप में भी देखा जा सकता है। आत्मनिर्भर भारत को बनाना ये हमारी प्राथमिकता है। कोल की क्वालिटी को लेके बड़ी समस्या और तकलीफें थी। अब कोल और ऑफ कोर्स कोल गेट हम भूल नहीं सकते। 2 लाख करोड़ का घोटाला कोयले का उस समय का अनुमानित आंकड़ा था। वैसे तो बाद में और ज्यादा पैसे मिले ऑप्शन के बाद। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ গাজিয়াবাদ, নয়ডায় বায়ু দূষণ মোকাবিলার লক্ষ্যে গৃহীত অ্যাকশন প্ল্যান নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। এদিকে ঘন কুয়াশার জেরে দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচল বর্তমানে ক্যাটাগরি 3-র অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ক্যাটাগরি ব্যবহার করে থাকে। দিল্লি বিমানবন্দরে কুয়াশাজনিত পরিস্থিতি বজায় থাকায় অসামরিক বিমান চলাচল মন্ত্রকের আধিকারিকরা আজ বিমানবন্দর পরিচালনা নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেন, খতিয়ে দেখেন রিয়েল টাইম কার্যকারিতাও। মন্ত্রক জানিয়েছে, যাত্রীসহ বিমান চলাচলের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে চলতে হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 7 দিনের রাজ্য সফর শুরু করছেন। এই সময়কালে তিনি কর্ণাটক, তামিলনাড়ু ও তেলেঙ্গানা যাবেন। আগামীকাল কর্ণাটকের মালাভাল্লিতে আদি জগৎগুরু শিবরাত্রিশ্বর শিবযোগী মহাস্বামীজির 1066তম জন্মজয়ন্তী উৎসবের সূচনা করবেন তিনি। ভারতে বাণিজ্য ঘাটতির নভেম্বরে কমে 2453 কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোনার, তেল ও কয়লার আমদানি কমে যাওয়ায় এই ঘাটতি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। অন্যদিকে পণ্য আমদানি সামান্য কমে হয়েছে 6200 কোটি 66 লক্ষ মার্কিন ডলার, যা প্রায় 2% কম। এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সময়ে ভারতের মোট রপ্তানি হয়েছে 56,200 কোটি মার্কিন ডলারের বেশি। এক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধি হয়েছে 5.43%। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার পর খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। রবিবার থেকেই তালিকা ছাপানোর কাজ শুরু হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, আজ রাতের মধ্যেই সরকারি ছাপাখানা থেকে তালিকা ছাপিয়ে নেওয়া হবে। আগামীকাল এসডিও, বিডিও ও জেলা শাসকের দপ্তরে টাঙানো হবে খসড়া তালিকা। তবে খসড়া তালিকা প্রকাশ হলেও তথ্য খতিয়ে দেখার কাজ বন্ধ হচ্ছে না। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত একটি সংশোধনী বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খারিজ করে দিয়েছেন। বিধানসভায় গৃহীত হওয়ার পর 2024 সালে 20 এপ্রিল পশ্চিমবঙ্গের রাজ্যপাল ওই বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত করেছিলেন। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিলটিও রাষ্ট্রপতির কাছে পাঠায়। দুটি বিলই ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে গত রাতে গুলিচালনায় গণহত্যার পর আজ জাতীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে দেশের নেতারা অস্ত্র আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি এবং অস্ট্রেলিয়ার প্রাদেশিক ও আঞ্চলিক নেতারা অস্ত্র আইন সংস্কারে জোরালো পদক্ষেপ নেওয়া জরুরি বলে একমত হয়েছেন। প্রতিটি প্রাদেশিক ও আঞ্চলিক পুলিশ মন্ত্রী, অ্যাটর্নি জেনারেলদের এ বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে। প্রস্তাবিত আইনে একজন ব্যক্তির কাছে নির্দিষ্ট সংখ্যার বেশি আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধ করার পাশাপাশি শুধুমাত্র অস্ট্রেলিয়ান নাগরিকদের অস্ত্র লাইসেন্স দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। আগেই জানানো হয়েছে, বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসব হনুক্কার প্রথম দিন সন্ত্রাসবাদী হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ঘটনায় অভিযুক্ত 2 বন্দুকবাজ সম্পর্কে বাবা ও ছেলে, তারা পাকিস্তানের লাহোরের বাসিন্দা। গোয়ার আরপুরার বার্জবাই রোমিও লেনে নাইট ক্লাবে গত 6 ডিসেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যুর ঘটনায় বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ একটি দেওয়ানি মামলাকে জনস্বার্থ মামলায় রূপান্তর করেছে। 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এমন ঘটনার দায়ভার কাউকে নিতেই হবে। আগামী 8ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL টি20 ক্রিকেটের মিনি নিলাম হবে আগামীকাল আবুধাবিতে। 110 জন বিদেশি সহ মোট 350 জন ক্রিকেটার নিলামে সামিল হবেন। সর্বোচ্চ 2 কোটি টাকা প্রাথমিক দর থাকছে 40 জন ক্রিকেটারের। নিলামে বাংলার 8 জন ক্রিকেটার আছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জর্ডান পৌঁছেছেন। এরপর তিনি যাবেন ইথিওপিয়া এবং ওমানে। লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার
ও উন্নয়ন বিল 2025 পেশ হয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পর খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50 মিনিটে।